নমস্কার দর্শক বন্ধু, আজকে আমাদের এই আলোচনা সভাটা কিন্তু একটা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা এই প্রেক্ষাপটে আমরা এই আলোচনাটা করব। আজকে আমাদের ভারতবর্ষে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে, অনেক রাজনৈতিক দল আছে, যার মধ্যে 6টা ন্যাশনাল পার্টি, 57-58টা আপনাদের স্টেট পার্টি মানে রাজ্য পার্টি, এবং 2000-2500-এর উপরে প্রায় কিছু আনরিকগনাইজড পার্টি আছে। কিন্তু তার মধ্যেও এমন কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা কিন্তু দাগ কেটে যাবে আগামী দিনে পুরো ভারতবর্ষের রাজনৈতিক মহলে। তো সেই রকমই একটা পার্টির নাম হচ্ছে মেরা ভারত মহান। এই পার্টি সর্বভারতীয় জায়গাতে এনারা পা রাখতে চলেছেন আগামী দিনে। 1 বছরের জন্ম এই পার্টি। তো সেই পার্টির সর্বভারতীয় যে সভাপতি আছেন, ফাউন্ডার আছেন, আজকে আমাদের স্টুডিওতে তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি হচ্ছেন সুব্রত ভৌমিক। নমস্কার আমাদের এই নমস্কার। আলোচনা সভাতে। নমস্কার। তো প্রথমেই সুব্রত বাবু, আপনার কাছে একটা আমাদের প্রশ্ন হচ্ছে যে অনেক কিছু করার মধ্যে আপনি তো আমরা জেনেছি যে আপনি হচ্ছেন একজন রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি আহ, কলকাতায় সোদপুরে আপনি একটা পার্টি ফরমেশন করলেন, মেরা ভারত মহান পার্টি। তো এই এই এটা পলিটিক্যাল পার্টি, Right. মানে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। 100% পলিটিক্যাল পার্টি। হ্যাঁ। তো সেই পলিটিক্যাল পার্টিটার ফরমেশনটা অন্য কিছুও তো করা যেত, সেখানে কেন আপনি আহ, এরকম একটা রাজনৈতিক দল কেন তৈরি করতে চাইলেন? হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে ইন এ নাটসেল বলছি। একদম। দেখুন, আমরা ভারতবর্ষে পরাধীন ছিলাম। 1947 পরে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। রাইট। স্বাধীন হওয়ার আগে পর্যন্ত অনেক রকম দল ছিল, এ ছিল, কিন্তু লাস্টে যখন আমরা স্বাধীনতা পেয়েছি তখন কংগ্রেসই আমাদের ভারতবর্ষে রাজত্ব করেছেন, এবং এই রাজত্বটা আস্তে আস্তে স্প্রেড করেছে ওনার অল ওভার ইন্ডিয়াতে। এবার নানান রকম স্টেটে কংগ্রেসের তখন একটা নিজস্ব একটা দল ছিল, নিজস্ব লোক ছিল, এই সে। কিন্তু তখন এই ধরুন আপনার বিজেপি পার্টি হোক বা সিপিএম পার্টি হোক, যে সমস্ত ওইতে, আর তৃণমূলের তো জন্ম আপনার 20-25 বছর আগে, যাই হোক, তখন তারা যে সমস্ত রাজনৈতিক ভাবে এসছিল এবং নানান রকম রাজনৈতিক কার্যকলাপ করেছিল, কেউ ভালো করেছে, কেউ ভালোর থেকে আরো ভালো করেছে, বা কেউ অতটা ভালো করতে পারেনি। সেই সব চিন্তাধারা থেকে আমি দেখলাম যে না, কংগ্রেস করে গেছে, কংগ্রেসের পরে এসছে একটা জনতা সরকার, যেটা আমাদের দিল্লিতে ছিল, তারপরে এসছে আমাদের এ সরকার, এবং পশ্চিমবঙ্গে একটা যুক্ত ফ্রন্ট এসছে, একটা লেফটিস্ট এসছে, তারপরে আবার সেই লেফটিস্ট দীর্ঘদিন কাজ করার পরে চলে এলো, আমরা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে আহ্বান করে নিয়ে এলাম। এইবার আমি আপনাদেরকে বলছি, যখন দেখলেন যে তৃণমূল এসছে, যে একটা পরিবর্তন, যে কোনো মানুষ একটা পরিবর্তন, 34 বছরের একটা পরিবর্তন পশ্চিমবঙ্গে চেয়েছিল, এবং সেই পরিবর্তন মমতা ব্যানার্জির, যিনি এখন পশ্চিমবঙ্গের অনারেবল চিফ মিনিস্টার, ওনার হাত ধরে মানুষ ছিল, মানে ওনাকে ওনাকে মানুষের মানে মানুষ ওনার উপরে ভরসা করে বিশ্বাস করে ওনাকে মানুষ ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের বাসীর, যখন বিধানসভায় ভোট হয়েছে। যাই হোক, উনি যা করছিলেন ঠিক আছে, সমস্ত কিছু ঠিক ছিল। 11 সালে ভোট হলো, 16 সালে ভোট হলো, আবার 21 সালে হয়ে গেল, মানে 3বার উনি এখন চিফ মিনিস্টার হয়েছেন। কিন্তু 11 থেকে 16 ওই সময়টায় যাদেরকে উনি রেখেছিলেন, তারা কিন্তু আস্তে আস্তে ওনার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে চলেছিলেন। কেন? ভেতরে ভেতরে যে কি কাজ হচ্ছিল, এখন মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সারা ভারতবাসীর মানুষ, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু খুব ধৈর্যশীল, ওরা অনেক ধৈর্য নিয়ে কিন্তু থাকে। দেখুন, একটার পর একটা আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সুফলতা কি হচ্ছে সেটা আমরা নিজেরাই পশ্চিমবঙ্গের এই যে 10-12 কোটি লোক আছে, আমরা কিন্তু বুঝতে পারছি। আজকে যে 11 সালে যে তৃণমূল পার্টি হয়েছিল, আজকে 24 সালে তার কি পজিশন হচ্ছে। এবং উনি এমন এমন এক একটা কথা বলে যে সবকিছু দিল্লির, সে সিপিএমও বলেছে দিল্লির, এও বলছে দিল্লি, তাহলে দিল্লি যদি সবই করে তো তোমাকে আমার দরকারটা কি? ঠিক আছে, এই এই টপিকটাতে আমরা আসবো। মানে এটার ওনার ফরমেশনের যেটা বোঝা গেল ওনার বক্তব্যের মাধ্যমে, যে এই মেরা ভারত মহান যে পার্টিটার জন্মটাই শুরু হয়েছে আপনার এমন প্রেক্ষাপটে, এমন একটা মানে বেসে তৈরি হয়েছে যে আপনারা কিন্তু সারা পশ্চিমবঙ্গের এবং সারা ভারতের মানুষকে কিন্তু পলিটিক্যালি, রাজনৈতিক দিক থেকে অনেকটা উৎসাহ দিতে চান, এবং সঠিক জিনিসটাকে চয়ন করার জন্যই কিন্তু আপনাদের এই পলিটিক্যাল পার্টির ফরমেশন। রাইট, একদম, মানে এটা যতটুকু ওনার বক্তব্যতে বোঝা গেল। তো আরেকটা প্রশ্ন, আপনাদের সর্বভারতীয় ভাবেই আপনারা আপনাদের হয়তো দিল্লিতেও সিটি অফিস আছে, আমি একটা প্রশ্ন করতে মানে ইচ্ছে জেগেছে আর কি, যেহেতু একদম নতুন একটা পার্টি, একজন সর্বভারতীয় সভাপতির সঙ্গে বসে আছি, তো সেখানে দাঁড়িয়ে
টোটাল মেম্বার এখন আপাতত এই ডেটে কত? অল ওভার ইন্ডিয়াতে মোর দ্যান ল্যাক্স, মানে all over India উপরে আপনার টোটাল more than lakhs। কোন কোন মানে আমি আরেকটা প্রশ্ন করাটা এবার ওনার বক্তব্য শুনে দর্শক বন্ধু আপনারা সবটাই বুঝতে পারছেন, কিংবা তাও আমি জিজ্ঞেস করছি আপনারা কোন পন্থী? দেখুন, আমরা সত্যি কথা বলতে কি, মানুষ দেখেছে রাইটিস্ট পন্থী, লেফটিস্ট পন্থী, সেন্ট্রিস্ট পন্থী, যেটা আম আদমি পার্টি, লেফটিস্ট পার্টি সকলেই জানেন, রাইটিস্ট পার্টিও জানেন। আমার পন্থী হচ্ছে আমরা ভারতবাসী পন্থী, যেটা মেরা ভারত মহান, যেটা সারা ভারতবর্ষে সারা পৃথিবীর লোক, যে সায়েন্টিস্ট বলুন, পলিটিক্যাল লোক বলুন, যে কোনো লোক, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, যারা যা কিছু হয় সমস্ত কিছু বলে আমরা ভারতবাসী। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন আমরা ভারতবাসী। আমরা ইন্ডিয়া মানে 140 কোটি 130 কোটি লোকের হয়ে বলছি। তা আমি কোনো পন্থীর কথা আমি বলবো না, আমরা ভারতবাসী। আমি পশ্চিমবঙ্গের মানুষ, যাতে মানুষের ভালো হয়, সুফল হয়, সেই পন্থী নিয়ে আমি কাজ করব। ব্যাস, একদম সোজা কথা, কোন রকম কথার মধ্যে কিন্তু কোনো পন্থা পন্থীর কোনো ব্যাপার নেই, কোনো মানে যেটাকে আমরা বলবো পলিটিক্যাল কোনো বুকের আন্ডারে ইনি আসেননি। ইনি মানুষ, ভারতের জন্য, ভারতবাসীর জন্য এনাদের। ইন্ডিয়ান পলিটিক্সে আপনাদের পার্টিসিপেশন কতটা? দেখুন, ইন্ডিয়ান পলিটিক্সে এখন সত্যি কথা বলতে কি, নিউ বর্ন বেবি, একমাত্র 1 বছর হয়েছে, 5 বছর হলে দাঁত পড়ে, এটা আপনারা সকলেই জানেন। বাচ্চা যখন 5 বছরে, তখন বাচ্চার দাঁত পড়ে যায়। তখন বাচ্চা 6 বছর থেকে তখন একটা সে প্রাইমারিতে অ্যাডমিশন হওয়ার যোগ্য, মানে তাকে স্বীকৃতি দেওয়া হয়। তা আমার পার্টিতে দেখুন এখন তো মোর দ্যান ল্যাক্স। এবার সত্যি কথা বলতে কি, আমাদের কিন্তু ফান্ড করেছি, যে ফান্ডটা তৈরি করতে যে টাকাটা জমা দিতে হয়, ঠিক ওই 10,000 টাকাটাই জমা পড়ে আছে। 1 বছর কেউ কোনো ফান্ড দেয়নি। একটা জিনিস চিন্তা করবেন আপনারা, অনেক কষ্ট করে লোক আমাকে সাপোর্ট দিয়েছে, তৈরি করেছি। এবং অফিসটা আমি দুর্গাপুরে এখন এটা করতে চলেছি, এবং অল ওভার ইন্ডিয়াতে আমার যেমন করতে হবে, সেই জন্য আমাকে একটা ফান্ড চাই। তাই আমি ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি রিকোয়েস্ট করব, এই যে মেরা ভারত মহান পার্টি, একটা SBI তে আমি খাতা খুলেছি, মানুষের কাছে আমি, দেখুন আমি তো সেরকম ছেলে পেলে, এখনকার ছেলেরা কি হচ্ছে, 2 পয়সা না খরচা করতে পারলে সে আসবে কেন? সেটাই আপনারা দেখেছেন 50% লোক একটা পার্টিতে থাকে, যেই অন্য পার্টি চলে আসে সেই 50% লোক। কেন? আমরা ভোট দেয় 70%, 75%, তার মধ্যে 50 to 60% মানুষ হচ্ছে একদম লয়াল, মানে লয়াল মিডিল ক্লাস। তারপরে মিডিল ক্লাস থাকে আপনার 10 to 15%, আপার ক্লাস থাকে 5 to 10%। তা আপার ক্লাসের লোকদের ভোট হোক না হোক সেটা কিন্তু যায় আসে না। মোটামুটি 50 to 60% যে লোকটা ভোট দেয়, সেই 50 to 60% লোক অলওয়েজ দে হ্যাভ ওয়ান্ট টু দেয়ার সোর্স, হোয়াট সোর্স দেয়ার মানি ফ্রম এনি প্লেস। যেমন ধরুন, তার যদি একটা সংস্থা না থাকে, তার যদি একটা কাজ, এবার আমি পার্টি চালাবো, আমি 10টা ছেলেকে রিক্রুট করবো অল ওভার ইন্ডিয়াতে। এই 10টা ছেলেকে তো আমাকে তো রাখতে গেলে তাদের তো তার একটা খরচা চালাতে হবে। আরে সকালবেলা হলে আমরা কি করি, আমরা 4 বার খাদ্যখানা খাই, ব্রেকফাস্ট খাই, লাঞ্চ খাই, একটু ইভিনিং এ কিছু স্ন্যাক্স চাটা খাই, তারপরে রাত্রে ডিনার খাই। তাহলে এতগুলো খাবার কোত্থেকে আসবে ছেলে পেলেদের? তারা কি ভরসায় আসবে? আর একটা সত্যি কথা বলতে কি, আমি আপনাদের বলছি, এই পশ্চিমবঙ্গের যে অনারেবল চিফ মিনিস্টার, উনি বলছেন আমি এই টাকা দিচ্ছি। আরে কি দরকার আছে? তুমি লক্ষ্মী ভান্ডার করছো, ভান্ডার করছো কেন? তুমি সেই সমস্ত বাড়ির মহিলা যারা আছেন তাদেরকে একটা সোর্স দিয়ে দাও, কুটির শিল্প করে দাও। আমি তো অল ওভার ইন্ডিয়াতে দেখেছি, এবং আমি বিদেশেও গেছি, কেউ এইরকম ধরনের কাজ করে না। তারা সোর্স ইনকাম বের করে দেয়, যে মাসে যাতে 3,000 4,000 টাকা তার একটা ইনকাম আসে। তুমি টাকা দিচ্ছ, কার টাকা দিচ্ছ? ট্যাক্সের টাকা তুমি দিচ্ছ। সেই ট্যাক্সের টাকা কে দিচ্ছে? পাবলিক দিচ্ছে, আমি দিচ্ছি, আমি পেড করছি। কারণ আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এমপ্লয়ি ছিলাম, পাওয়ার সেক্টরে আমি চাকরি করতাম। আমি রিটায়ার করার পরে আমি দেখেছি না, পশ্চিমবঙ্গের ছাড়া ভারতবর্ষে একটা পরিবর্তন যদি চাই, মেরা ভারত মহান পার্টি থেকে এটা আমি করতে পারবো। তা আমার কাছে অনারেবল চিফ মিনিস্টার, এই যে আজকে আপনি সন্দেশখালীতে আছেন, আজকে আপনার পেছনে 700 গার্ড থাকবে। তাহলে এই 700 লোককে তো অন্য জায়গায় কাজ দেওয়া আছে, সেই কাজগুলো কারা করবে? আপনি বলুন। তাহলে এইভাবে লোকদের যদি, অথচ যখন কোনো প্রাইম মিনিস্টার বিদেশে যাচ্ছে, উনি বলছেন আমাদের একদিনে খরচা প্রাইম মিনিস্টারের 36 কোটি টাকা, তাহলে বছরে 760 কোটি টাকা। তাহলে 760 কোটি টাকাই বা প্রাইম মিনিস্টার পাচ্ছে কোত্থেকে? সেই তো ট্যাক্সের পয়সাই তো দুনিয়ার সব আসছে, সেটা আমাদেরই পয়সা, আমাদেরই পয়সা, জনগণের পয়সা, ভারতবাসীর জনগণের যারা ট্যাক্স পেমেন্ট করে তাদের পয়সা। আমি যবে থেকে চাকরি করি, যে টিল ডেট আই উইল পে মানি, আই উইল গিভ ট্যাক্স, আমি দিই, আমি ট্যাক্স দিই। এখন রিটায়ারমেন্টের পরেও যা পেনশন পাই আমরা, চাকরি আপনারা জানেন, সার্ভিস করতে গেলে একটা পেনশন পায়, একটা প্রভিডেন্ট ফান্ড পায়, সেই সমস্ত গ্র্যাচুইটি পায়, তার যে একটা অ্যাকুমুলেশন টাকা, সেটা আমরা কোথায় রাখি? আইদার ব্যাংকে অথবা পোস্ট অফিসে, সিনিয়র সিটিজেন হয়েছে। তা এইগুলো অ্যাকুমুলেট করলে
আমার যে একটা ইনকাম হয়, হয়তো সাপোজ টু সে হয়তো আমার মাসে 8 লাখ টু 7 to 8 লাখ, আজকাল তো 7 লাখ, কিন্তু এতদিন তো আমি তো দিয়ে তো এসেছি ট্যাক্স। অতএব এটা আমি সারা ভারতবাসীর কাছে, সারা পশ্চিমবঙ্গের বাসীর কাছে একটা অনুরোধ করব, আপনারা সোর্স অফ ইনকাম, যেমন শিক্ষা, আমি প্রথম থেকে বলে এসেছি, কি বলে এসেছি না, ছেলে মেয়েদের চাকরি চাই, বৃদ্ধ ছেলে মেয়ের বাবা মায়েদের পেনশন চাই, স্বাস্থ্য চাই, এবং শিক্ষার উন্নতি চাই। শিক্ষা একটা চিন্তা করুন তো, অল ইন্ডিয়া পরীক্ষাতে যখন আইআইটি কোনো বেস পরীক্ষা হয়, কটা ছেলে পশ্চিমবঙ্গে থেকে আইআইটি তে যেতে পারে? আপনারা রেকর্ড দেখুন, তাদের স্ট্যাটিস্টিক্স দেখুন, কটা ছেলে যাচ্ছে। আজকাল কি করেছে সেই বামফ্রন্ট সরকার থেকে, না আমরা বাইরে যেতে দেবো না, পশ্চিমবঙ্গে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ খুলেছে, তারা পড়লে ঢুকলেই তো 4 বছর বাদে পাস হয়ে যায়, কিন্তু তারা তাদের সোর্স অফ ইনকামটা কি? আজ হয় তাকে ব্যাঙ্গালোর ছুটতে হচ্ছে, নাহলে সেখানে কি দিন রাত 12 ঘন্টা 14 ঘন্টা খাটিয়ে তাকে হয়তো 20,000 25,000 30,000 টাকা মাইনে। আর ব্যাঙ্গালোরের মতন একটা প্লেস, সেখানে থাকতে গেলেই তো মিনিমাম আপনার 30,000 টাকা খরচা আছে। কি করে 2 দিন 4 দিন 1 বছর করার পরে তারা বাবরা ফিরে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে যেটা চলছে মানে ভিক্ষা নয়, আমরা শিক্ষা এবং দীক্ষিত হতে চাই, সুশিক্ষিত হতে চাই, এই নিয়মেই চলতে চাই। আচ্ছা, আপনারা যে পলিটিক্যাল সিনারিওতে আছেন এখন, দেখুন আমাদের টোটাল ভারতবর্ষের পলিটিক্যালি কিন্তু একটা বায়াসের দিকে চলে গেছে, বায়াসড হয়ে গেছে। যেমন পশ্চিমবঙ্গে আমরা আছি, এইখানে আমাদের লোকাল পলিটিক্যাল পার্টি যেটা আছে, যেটা শাসক দল আছে, তাদের পুরোপুরি বায়াসড, এখানে অন্য কোনো এক্সিস্টেন্স নেই, এর আগেও ছিল না। জানি না বাঙালিরা এরকম কেন চিন্তা ভাবনা করেছে যে 34 বছর ধরে আমরা কিন্তু 34টা বছর ধরে উই ডিডন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ এনি আদার পলিটিক্যাল পার্টি, আমরা কোনো অপশনই সিলেক্ট করি। ঠিক আছে, তো সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়েও ঠিক সেম সিনারিও, তার মানে 34 প্লাস আজকে 12, তাহলে কত হলো? 46 বছর। আমাদের সিনারিওটা কিন্তু সিনারিটা একই রকম রয়েছে। মানে মানুষ কি, মানুষ চাইছে দেয়ার ডেভেলপমেন্ট। আজকে শুনুন, আমি একটা ফ্যামিলিতে আছি, ছোটবেলা থেকে করে আমি চাইবো আমার আমাদের যারা মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেইখান থেকে আমার মা বাবা কি চাইবে যে আমার ছেলেটা মানুষ হোক, মেয়েটাকে ভালো সুপাত্র দিই করে এইভাবে আমাদের আসতে হয়। তা যখন আপনার ছেলেটা ভালো চাকরি পাচ্ছে না এডুকেশন পরেও, আর এডুকেশনের নিয়ে মান কোথায় না, আপনারা 5 to 8 অব্দি বলেছেন পাস ফেল হবে না, সেটা এটা কোনো একটা কথা হলো? আপনি মিনিমাম তো একটা পাস ফেল রাখবেন, নাহলে তাদের ভেতরে এটা আসবে কোত্থেকে, তাদের এক্সাক্ট, নাহলে তাদের ভেতরে তাদের কম্পিটিশনটা আসবে কিভাবে? ফ্রম চাইল্ডহুড তাদের কম্পিটিশনে নিয়ে আসুন যে তোমাকে এই জায়গায় এই চ্যানেলগুলো পার করতে হবে, তবে গিয়ে তুমি ইংলিশ চ্যানেলে ফার্স্ট কি সেকেন্ড হবে। তারপরে এই যে এই সরকার, আমি দেখেছি এর আগেও আমি বলেছি অনেক কনফারেন্সে, বেশি মেতে থাকে কাদের নিয়ে? শিল্পীদের নিয়ে। আরে শিল্পীরা তো এন্টারটেইন করবে, সেই পয়সা মানুষ দেখবে, টিভি আমরা দেখি, কিন্তু তাদেরকে নিয়ে তুমি কোটি কোটি টাকা খরচা করছো। অথচ তুমি আবার একটা খেলার দিকে, কি একটা কে খেলে ওকে নাকি বিরাট, আরে তার পেছনে তোমার অত দৌড়াবার দরকারটা কি? তার প্রফেশনে সে করেছে, খেলেছে, বাস, আর দরকারটা কি? তুমি এডুকেশনের ভিতর তাকাও, তুমি ইন্ডাস্ট্রির দিকে তাকাও, তুমি এগ্রিকালচারের দিকে তাকাও, সেখানে তোমার ডেভেলপমেন্ট কি আছে? সার্ভিসের, তোমার সার্ভিস যে আছে, সেই সার্ভিসে কতটা তুমি ডেভেলপ করেছো? আমাদের বিধান তদানীন্তন প্রধান মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গে কি করে গেছে? সে স্টিল অথরিটি করেছে আমাদের দুর্গাপুরে, থার্মাল প্রজেক্ট করেছে আমাদের দুর্গাপুরে, এবং নানান রকম কলিহারি সমস্ত কিছু উনি করে দিয়ে গেছে। 34 বছর আমাদের বামফ্রন্ট সরকার কোন হ্যাঁ বক্রেশ্বর করেছে, ব্যাস। তারপরে অনেক যুদ্ধের পরে, সেটা অনেক যুদ্ধের পরে, তারপরে এখন ওই মমতা সরকার কি করছে আপনি বলুন আমাকে। এখন কোনো কিছু আমার পার্টি হলে প্রেসিডেন্টের কাছে আসবে, তাহলে কোনো কিছু হলে তো আমরা চিফ মিনিস্টার কি বলবো? এই যে আপনারা দেখেছেন আরজি করে যে ঘটনাটা ঘটে, তো আমার সোদপুরে সে আমার বোন কত নিম্ন থেকে, কত নিম্নবিত্ত থেকে সে উঠে একটা টালির ঘরে থাকতো, সেইখান থেকে সে এমবিবিএস পাস করে এমডি কে চ্যালেঞ্জ করে তার এমডি পর্যন্ত সে উঠে গেছে ইন্টার্নশিপ করতে গিয়ে। আজকে তার পশ্চিমবঙ্গের মানুষ কি হাল করে দিয়ে গেছে। এবং আমি বলবো না কেন, এটা এখন আন্ডার জুরিসডিকশন, নিশ্চয়ই আমাদের সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে, সমস্ত কিছু হাইকোর্ট দেখবে, হাইকোর্ট দেখছে, এবং সিবিআই কে আরো যাতে তৎপর হয়, দোষীকে আপনারা খুঁজে বার করুন, যে দোষী সাব্যস্ত হবে তাকে সবাই পশ্চিমবঙ্গের মানুষ চাইবে, তার ইভেন তার বাবা মা চাইবে, তাকে আপনি একটা শাস্তি দিন। কিন্তু সেখানে তো সিবিআই রিপোর্ট অনুযায়ী, যেটা একদম লেটেস্ট সিবিআই রিপোর্ট, সেই অনুযায়ী তো সঞ্জয় রায় যে ছিল তাকে নাকি দোষী সাব্যস্ত করা হয়েছে এককভাবে। ঠিক আছে,
তো ঠিক আছে, আমরা ওই টপিকটাতে থাকলাম না, ওই Right. টপিক থেকে চলে হ্যাঁ। এসে অন্য জায়গায় আসি। আরেকটা জিনিস, আপনি যেহেতু একটা সর্বভারতীয় দল করার চেষ্টায় আছেন, আগামী দিনে আমাদের সবার আমরা সঙ্গেও আছি, আমরা দেখব। তো সেই কারণে আহ, আহ, যে পলিটিক্যাল সিনারিওকে দেখুন, নর্থ ইন্ডিয়াতে এক ধরনের পলিটিক্স, Exactly. ইস্ট ইন্ডিয়াতে এক ধরনের পলিটিক্স, রাইট, আপনি দেখবেন যেখানে ওয়েস্টার্ন ইন্ডিয়া মানে মুম্বাই, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিছু পার্ট, ওইখানে এক ধরনের পলিটিক্স। হ্যাঁ। সাউথ ইন্ডিয়া কিন্তু টোটালি আলাদা রকমের পলিটিক্স। কারণ হ্যাঁ। হ্যাঁ এই চারটে যে পলিটিক্যাল আমাদের যে সিনারিও আছে, হ্যাঁ তার মধ্যে থেকে আপনারা নতুন একটা পার্টি, মেরা ভারত মহান একটা নতুন পার্টি, এবং সেটা চাইছে সার্বিকভাবে পুরো দেশের উন্নতি। রাইট। তো এইটা কতটা দাগ কাটবেন আগামী দিনে? এই দেখুন, ইস্ট ইন্ডিয়াতে যেটা আপনি বললেন, সেটা সেখানে কি আছে, ইস্ট ইন্ডিয়ার আমাদের পশ্চিম মানে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, একদম। আসাম, এদেরকে নিয়ে এবার নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এখানে পশ্চিমবঙ্গের মানুষ আর আসামের মানুষ একই রকম বাংলা জানে, সে করছে, একদম। উড়িষ্যাতেও তাই। এবং তারা একটা প্রত্যেকটা স্টেটের চিফ মিনিস্টার চাইছে আমরাই আমাদের। আর সবচেয়ে বড় কথা কি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার দেশের, আমি শের, আমি যেটা বলছি, যেটা হচ্ছে, যেটা বলবো সেটাই হবে। কিন্তু তা তো নয়। এবার আপনি নর্থ ইস্টার্নে দেখুন, সেখানে উত্তরপ্রদেশের আপনার দেখবেন নানান রকম, কিন্তু ওখানে যারা ওই আপনাদের ওই যারা গ্রাম পঞ্চায়েত হয়, পঞ্চায়েত প্রধানের নাকি বিচার করেই সব হয়ে যায়। সেখানে আমাদের যোগী আদিত্যনাথ জি এসে ওখানে কিছুটা উনি কভার করছেন। উনি একটা অল ইন্ডিয়া বেস এখন একটা তৈরি করে উনি যেটা সামনাসামনি বলতে পারেন, আমি চ্যালেঞ্জ করছি, কোন পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ওইভাবে করতে পারবেন না, বলতে পারবেন না, যেটা যোগী আদিত্যনাথ জি এখন করছেন। আচ্ছা, তারপরে সাউথে কি, সাউথে ওসব চলবে না, কেননা ওখানে শিক্ষিতের হারটা বেশি। একদম। ওরা জানে কি 5 বছর তোকে রাখবো, 5 বছর পরে ওকে ফেলে দেবো, বাস এইটা করবি। যার জন্য সেখানে কোনো করাপশন নেই। আছে করাপশন, কিন্তু সেখানেও তারা কিন্তু করাপশন নেই বলতে হবে, করাপশন সারা ভারতবর্ষে রয়েছে। নাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গে এত করাপ্টেড হয়ে গেল কি করে? একটার পর একটার পর সমস্ত দপ্তরে যাবেন একটার পরে, তাহলে উনি হাউ ইট ইজ পসিবল যে চিফ মিনিস্টার কোনটা সামলাবে? উনি তো একটা বিশিষ্ট রাজনীতিবিদ। উনি শিক্ষা দীক্ষা শেষ করে উনি রাজনীতিতে এসছেন কংগ্রেসের হাত ধরে, তারপরে নিজের দল তৈরি করে উনি করেছেন, এবং উনি কোনটা সামলাবেন? ওনার তো একটা বয়স হয়ে যাচ্ছে, 74 বছর বয়স হয়েছে। আজকে 1 বছর 75-76 পরে বাস আমরা পার্টি একটা মানে আমাদের একটা এক্সিস্টিং রুল হয়েছে যে 75-এর পরে আমরা আর কোনো না এমএলএ না এমপি হয়ে দাঁড়াতে পারবো। যাই হোক, সেই টুইতে যাচ্ছি না। আর মহারাষ্ট্র ওরা নিজেদের ব্যবসাতেই ওরা মগ্ন, মহারাষ্ট্র, গুজরাট ওরা নিজেদের ব্যবসাতে মগ্ন থাকে। ও যে আসছে ও চোখ বন্ধ করে দিয়ে দেয়, আচ্ছা ঠিক আছে এ করছে, আচ্ছা একে দিয়ে দাও। এটা হচ্ছে সারা ভারতবর্ষের পলিটিক্স এর মানচিত্র। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বেশি মানে উজ্জীবিত হন, ওরা বেশি একটু পলিটিক্স নিয়ে করেন, চিন্তা ভাবনা। কিন্তু আমি বলবো যে পলিটিক্স নিয়ে আপনারা কম চিন্তা ভাবনা করে যাতে অনেস্টলি ভাবে যে কাজ করা যায়, বিশেষ করে শিক্ষা আর স্বাস্থ্য আর মানে ওয়ে অফ আর্নস কোন দিক থেকে কিভাবে করলে আসছে পশ্চিম। আজকে আপনারা বলুন তো পশ্চিমবঙ্গের কি আর্নস আছে যে উনি এত টাকা পয়সা, এই যে আমাদের চিফ মিনিস্টার বলে আমরা ক্লাবে পয়সা দিচ্ছি, এগুলো কি ঠিক? আমি তো কোনোদিনও শুনিনি। আমার তো আজকে 66 বছর বয়স, 6 বছর হলো আমি রিটায়ার করে গেছি, 60 সালে রিটায়ার হয়, আপনারা জানেন। আমরা কোনোদিনও শুনিনি কোনো জায়গায় কোনো এতে। হ্যাঁ, কিছু একটা দরকার, চিফ মিনিস্টারকে বললে সে একটা কিছু পাঠিয়ে দিত। সেটা আমরা জানি না, আপনারা জানেন কিনা যে বিধান রায়ের আমল থেকে যখন কংগ্রেসের রাজত্ব চলেছিল তখন থেকে কেউ কিছু দিয়েছে কিনা আমার কাছে তো কোনো রেকর্ড নেই, আপনাদের কাছে থাকতে পারে। এখন তো নতুন করে কি হবে, নতুন ভাবে টাকা পয়সা ইনভেস্ট করা, টাকা পয়সা করা, কার থেকে দেয়, কোন ঘর থেকে দেয়? সবই তো পাবলিকের মানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিক যদি আজকে আমি তো একটা নতুন পার্টি, আজ আমাকে যদি পাবলিক উঠিয়ে দেয়, আমি দেশের চিফ মিনিস্টার হয়ে যাব। অতএব আমি বিরাট কিছু, আমি সব করছি, তা কখনো নয়। পাবলিক হচ্ছে সমস্ত সোর্স অফ পলিটিক্যাল বেস, জনগণের রায় হচ্ছে সবচেয়ে জনার্দন, তার জনগণের রায়ের উপরে সবকিছু। এই একটা আঙ্গুল কিন্তু আপনাকে সারা ভারতবর্ষ একদম চেঞ্জ করে দিতে পারে। এবং সেটা আমি প্রশাসনকে একটু রিকোয়েস্ট করব, আপনারা যখনই কোনো ভোট হবে, এই যে সন্দেশখালীতে আবার ভোটেরই কেন 16 জানুয়ারি এটা জজের কোর্টে, হাইকোর্টে এটা বিচারাধীন। উনি লাস্ট ডেট দিয়েছে 16 জানুয়ারি, সেই দিন ফয়সালা হয়ে যাবে যে সন্দেশখালীতে নতুন করে ভোট হবে কি না হবে, এবং যে সেকেন্ড ম্যান রেখা পাত্র তাকে। তবে আমরা পলিটিক্যাল পার্টি, আমরা তো সেটা চাইবো না।
আমরা চাইবো জজের রায় দিক এবং এক্সিস্টিং গভর্নমেন্টের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তারা ভোট নেক্সট টাইম ডেট ফেলুক, আমরা তাতে পার্টিসিপেট করব। আমি জিতি হারি সেটা জনগণ জানবে, কিন্তু নিয়মের মতন চলবে। যেমন 6টা বিধানসভায় আপনারা পার্লামেন্টের লোক দিয়েছেন, জিতেছে, আপনি 6 মাসের মধ্যে ভোট করেছেন। সেরকমই জজ যখন অর্ডার আমাদেরকে দেবে, পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানতে পারবে যে বসিরহাটে সন্দেশখালীতে যে ঘটনাটা, সন্দেশখালী নয়, এটা যেহেতু একজন ভদ্রলোক ওখানে অনেক কিছু করেছিল বলে সেই সন্দেশখালী নামটা হয়েছিল। যেমন সিঙ্গুর নিয়ে যখন হয়েছিল তখন সিঙ্গুরের নামটা হয়ে, এরকম এক একটা হয়ে থাকে। যেমন বুদ্ধদেবের মানে চিমানুতে মারা গেছেন, কিছু বলতে নেই, ক্ষমা করবেন, উনিও তখন আমাদের মেদিনীপুরের ওদিকটা ঘাট, হ্যাঁ নেতাই, ওখানেও তো অনেক রকম কিছু হয়ে এক একটা আছে। তা সেটা পশ্চিমবঙ্গের মানুষ, জনগণই সব রায় দেবে, রায় দিয়ে তার তৈরি করবে। একটা ফাইনাল প্রশ্ন, ধরে নিচ্ছি আগামী দিনে পলিটিক্যালি আপনারা অনেকটা এগিয়ে যান এবং এগিয়ে যাওয়ার পরে আপনারা আমাদের রাজ্যের একদম রাশ ধরার জায়গাতে আপনারা পৌঁছান। সেইখানে গেলে সভাপতি হিসেবে যদি আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থাকেন, তাহলে আপনার কি কি পদক্ষেপ থাকবে পুরো বাংলাকে নতুন করে, কিংবা বাংলাকে সাজিয়ে তুলতে, বাংলার মানুষকে সামনে আনতে? এইটা যে প্রশ্নটা করেছেন, এটা লাখ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। দেখুন, আমি দাঁড়াবো, পশ্চিমবঙ্গের মানুষ আমাকে সিলেকশন করবে এবং এই সিলেকশনের মাধ্যমে আপনি বললেন যে চিফ মিনিস্টার, ওকে ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি ভোট দিয়ে দিলেন মানে আপনার রুল শেষ হয়ে, আপনার যে সেইখানে যে আপনার যে এটা থাকে, মানে ক্যাটাগরি, মানে যে প্লেটা থাকে, সেটা কিন্তু খতম হয়ে গেল না। আপনি ভোট দিচ্ছেন মানে আপনাকে নিয়ে, সাথে নিয়ে, পশ্চিমবঙ্গের জনগণকে সাথে নিয়ে মিটিং করে তাদের রায় নিয়ে কিভাবে কি করতে হবে। যেমন আগের দিনে রাজা কি করতো, মন্ত্রী বসাতো, তার পেয়াদা বসাতো, কোনখানকার কি খবর সমস্ত কিছু করতো, করে তারপরে রাজা একটা রায় বের করতো। তা আমার প্রশ্ন হচ্ছে, আগে আমাকে জেতান এবং সেই জায়গায় আমি আসি, আপনাদের ওপিনিয়ন নেব, আপনাদের সহযোগিতা নেব, আপনাদের আশীর্বাদ নেব, আপনাদের সাথে আপনাদের সমালোচনা কে কিভাবে দিচ্ছে, কোনটা হচ্ছে, জানেন তো, দুধ আর জল, আপনি হাঁসকে দেবেন, ও জলটা ছেড়ে দুধটা খেয়ে নেবে। এবার ওখান থেকে কোন জিনিসটা নিতে হবে সেটা জনগণের, পশ্চিমবঙ্গের মাধ্যমে আমি থেকে তারপরে আমি জিনিসটাকে যেটা আপনারা বলবেন সেই জিনিসটাই আমি করব। তার বাইরে আমি একটা স্টেপ, আমি নট এ সিঙ্গেল স্টেপ আমি সামনে এগোবো। আপনাদের পশ্চিমবঙ্গের বাসী তথা 10-12 কোটি লোকের সহানুভূতি, আশীর্বাদ, শুভেচ্ছা নিয়ে আমি আসতে চাই। আগামী দিন আপনাদের জন্য অনেক সুগম হোক। আপনারা পলিটিক্যালি একটা দাগ নয়, একদম পলিটিক্যালি আপনাদের খুঁটি যেন আরো শক্ত হয়, সেটাই আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে অভিনন্দন জানাবো। এবং একদম আসছে আগামী একদিন পরেই হয়তো হয়ে যাবে নতুন বর্ষের শুভকামনা আপনাদের সবাইকে, আপনাদের আপনাদের সব প্রত্যেকে আমার শুভ নববর্ষের, পুরনো বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে আগমন করছেন। এবং আপনারা ভালো থাকুন, স্বাস্থ্যবান থাকুন, আপনাদের শরীর যেন সবসময় স্বাস্থ্যবান থাকে এবং কোনো